সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ পুরো পর্ব জুড়ে আমি নুজহাত-ই রহমান আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে আছেন আরও একজন উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরী। তিনি একজন ক্লাসিফাইড সাইকিয়াট্রিস্ট, কাজ করছেন অ্যারো মেডিকেল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু বেস, বাংলাদেশ বিমান বাহিনীর সাথে। ধন্যবাদ, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাদকাসক্তির চিকিৎসার প্রয়োজনীয়তা। এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো ডক্টর, যেই জায়গাটাতে আমরা আসলে এই যে প্ল্যাটফর্মে আমরা কথা বলি, এখানটাতে আমরা মানসিক বিষয়গুলো নিয়ে কথা বলি এবং মাদকাসক্তিকে আমরা ভীষণ ফোকাস করি, কারণ মাদকাসক্তি আমরা জানি যে ভীষণভাবে সামাজিক একটি ব্যাধির আকার নিয়েছে, শুধু বাংলাদেশেই নয়, এটি বিশ্বব্যাপী। এবং আজ আপনাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসবার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে আপনি অনেকদিন ধরে মাদকাসক্তির সাথে কাজ করছেন, চিকিৎসা প্রক্রিয়ার সাথে, যেহেতু আপনি একজন সাইকিয়াট্রিস্ট। তো আপনার অভিজ্ঞতার জায়গাটি শুনবো এবং প্রথমেই আসক্তি থেকে আসতে চাই যে আসক্তি আসলে আমরা কাকে বলছি। আসক্তি বা এডিকশন বলতে আমরা জেনারেল পিপল যেটা আমরা বুঝি, যে আমরা মনে করি যে একটা ড্রাগ, বা আমাদের সাইকিয়াট্রি ভাষায় আমরা বলি সাবস্টেন্স। কারণ কমন ড্রাগ যেগুলো আছে আমরা সাধারণত এগুলো মেডিকেল ইউজ হয়, আর ইলিসিট ড্রাগ যেগুলো ওগুলো আমরা সাধারণত যেগুলো সাইকোঅ্যাক্টিভ প্রপার্টি আছে, মানে যেগুলো ব্রেনের উপর কাজ করে, স্পেশালি অল্টার ব্রেন ফাংশন করে ফেলে, এবং যেগুলি আপনাকে রিপিটেড ইউজ করে। এই আসক্তিটা কি, যারা নেগেটিভ কনসিকুয়েন্স আছে, জানে যে এটা খারাপ দিক আছে, ক্ষতিকর দিক আছে, জানা সত্ত্বেও বারবার ইউজ করে, কম্পালসিভলি ইউজ করে। তার এই কম্পালশনটা থাকে, বারবার ইউজ করে, নেগেটিভ কনসিকুয়েন্স জানার জন্য বারবার ইউজ করে। এবং যদি এগুলি ইউজ করা বাদ দিয়ে দেয়, তার কিছু উইথড্রল সিমটম হয়, এবং তখন এই উইথড্রল সিমটমগুলি মেকআপ করার জন্য সে আবার এগুলি ইউজ করে। তো আসক্তি বলতে আমরা সাধারণত এগুলি বুঝি। তো শুধু আমরা ইলিসিট ড্রাগ বললেও চলবে না, আমাদের কিছু বিহেভিয়ারাল। ইলিসিট ড্রাগ বলতে আসলে কি বুঝি? ইলিসিট ড্রাগ যেগুলো আমরা প্রেসক্রাইব, নর্মাল ডক্টররা প্রেসক্রাইব করে না, মেডিকেল ইউজ নাই, মেডিকেল লিগাল ইউজটা কম। এগুলো সাধারণত আমরা প্লেজার অ্যাক্টিভিটির জন্য স্ট্রিক্ট ড্রাগ, যেগুলো বলে স্ট্রিক্ট ড্রাগ, সাধারণত করি। কিন্তু এগুলো আবার কিছু কিছু মেডিকেল ইউজও আছে, কিছু কিছু ড্রাগ, যেমন আমরা প্যাথেডিন ইউজ করি, যেটা আর্টিফিশিয়াল হিরোইন, এগুলো আমরা পেন কিলার হিসেবে ইউজ করি। তারপরে যে এখন ইদানিং যেগুলো যে ট্যাপেন্টাডল যেগুলো ইউজ করা হয়, সিনথেটিক ট্যাবলেট যেগুলো পেন কিলার হিসেবে ইউজ করা হয়, কিন্তু এগুলো আমরা দেখা যায় যে এগুলি তরুণরা ইদানিং এগুলি মাদক হিসেবে ইউজ করতেছে। হ্যাঁ, তারপরে অ্যামফেটামিন, এটাও কিন্তু আমরা সাধারণত সিএনএস স্টিমুলেন্ট হিসেবে ইউজ করি। হ্যাঁ, এটা সাধারণত এডিএইচডির বাচ্চাদের দেওয়া হয়। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি। সিএনএস স্টিমুলেন্ট বলতে কি বোঝাচ্ছেন? স্টিমুলেন্ট বলতে বোঝায় হলো আপনাকে যেগুলি আমাদের ব্রেনের কিছু সেন্টারগুলোকে স্টিমুলেট করে। এই স্টিমুলেট উদ্দীপিত করলে আমাদের কিছু ইউফোরিক এফেক্ট হয়, আপনি খুব ভালো বোধ করবেন, আপনার কনসেন্ট্রেশনটা আপনি অনেক বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনার প্লেজারেবল অ্যাক্টিভিটিস প্রতি আকর্ষণ আরো বাড়বে, আপনি হাই এনার্জেটিক থাকবেন, অনেকক্ষণ এনার্জি থাকবে। কিন্তু ফলোড বাই কিন্তু আবার ডিপ্রেশন হয়, যে নেগেটিভ পার্টগুলি, যে বললাম নেগেটিভ পার্টগুলি, ওইটাকে আবার কন্ট্রোল করার জন্য আবার সে এই ড্রাগগুলি নয়। সাপোজ আপনার সিএনএস স্টিমুলেন্ট, আমাদের ইয়াবা, ইদানিং যেই তরুণ প্রজন্মগুলো যারা ইউজ করছে ইয়াবা বা এমফেটামিন আমরা যে ইউজ করতেছে, তারা মেইনলি তারা এই অ্যালার্টনেসের জন্য এগুলি করে, এবং তারা এই প্লেজার অ্যাক্টিভিটির জন্য, যে তার গায়ে অনেক ওই সময় অনেক শক্তি থাকে, অনেক কাজ করতে পারে, কম এনার্জেটিক থাকে, কম ঘুমিয়ে অনেক কাজ করতে পারে। স্পেশালি আগে যেটা করতো, অনেক সময় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের ডক্টররা হয়তো সারা বছর একটু কম পড়াশোনা করছে, বা যারা একটু প্রেশার সিচুয়েশন থাকে, 4-5 দিনে পড়া শেষ করবে। তো আগে তারা এগুলো ইউজ করতো, তারা জানতো না যে এটা ইলিসিট ড্রাগ ইউজ আছে। তারা হয়তো ওই 5-4 দিন পরে টানা পরে পাশ করে চলে যাচ্ছে। আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম সাইড বাই সাইড, কিন্তু এটা এখন মানে এটা আসলে মহামারী এখন ছিল, আগেও ছিল, এমন না ছিল, আগেও ছিল, কিন্তু এটা মেডিকেল ইউজ আছে। যাদের এডিএইচডি ড্রাগ আমরা এগুলি করি, যাদের অ্যাটেনশন ডেফিসিট আমরা ইউজ করি এগুলো। কিন্তু এটা যখন গলদ ইস্তেমাল, মানে আমরা যদি খারাপ ইউজ করি, তখন এটা কিন্তু আমরা এটাকে আসক্তি বলে দেব। আর শুধু ড্রাগ শুধু না, আমরা আসক্তি
মানুষের কিন্তু আমরা যেমন ইন্টারনেট এডিকশন আছে, পর্ন এডিকশন আছে, অনেকের প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং আছে, অনেকে যে জুয়া খেলে, এটাও কিন্তু একসময় এডিকশন। এবং সেম চেঞ্জ আনে ব্রেনে। আমাদের ব্রেনে যে রিওয়ার্ড সেন্টার আছে, আপনার একটু আমি ধারণা দিতে চাই লোকজনকে একটু, যে রিওয়ার্ড সেন্টারটা আমাদের, এটা মেনলি ব্রেনের আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের এই সামনের দিকে থাকে, যেটা কপাল বলে আমরা বলি। এটা আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যাও দিব না আমি। এই প্রিফ্রন্টাল কর্টেক্স আর নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স, এটা আমাদের ব্রেনের ভিতরে থাকে, আর ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, মেনলি এই তিনটা জিনিস নিয়ে হলো আমাদের রিওয়ার্ড সেন্টারটা। হ্যাঁ, তো এই তিনটা জিনিস নিয়ে, যেমন আমরা প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ কি, আমার যে সোশ্যাল ডিসিশন, আমার যে ডিসিশন মেকিং, সব কিছু এটার উপরে। এই প্রিফ্রন্টাল কর্টেক্স ডিসিশন মেকিং বলেন, হ্যাঁ, আপনার সোশ্যাল ডিসক্রিমিনেশন, আমার লজ্জা, আমার মোরাল, আমার ভ্যালু, সবকিছু কিন্তু এটার মধ্যে, এটাই আমরা ডিসিশন নেব, কোনটা ভালো কোনটা মন্দ, এটার উপরে। ঠিক আছে। আর যেটা আমাদের ভিতরে যে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বা নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স, স্পেশালি ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, এটা পার্ট অফ হিপোক্যাম্পাস বা প্যারা হিপোক্যাম্পাস। এটা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এখানেই আছে মেমোরি, এখানেই মেমোরি সেন্টার, সবকিছু। তো আমি একটা ব্যাখ্যা দিতে চাই, এটা অনেকে হয়তো জানে না, আমাদের তরুণ প্রজন্মের কাছে বলতে চাই, স্পেশালি গার্জিয়ানদের কাছে বলতে চাই, এবং তরুণ প্রজন্ম যারা তোমরা আছো, তোমরা ওটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে। কারণ যেটা হলো, তোমার এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা, এটাকে আমাদের ব্রেক হিসেবে কাজ করে। আমরা গাড়ির কি আছে, একটা ব্রেক, ঠিক আছে। আর অ্যাক্সিলারেটরটা কোথায় থাকে? অ্যাক্সিলারেটরটা ওই ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, ওই জায়গায়। তো অ্যাক্সিলারেটরে চাপ দিলে কি গাড়ি সামনের দিকে যাবে, যত চাপ দিবে তত সামনের দিকে যাবে। আর প্রিফ্রন্টাল কর্টেক্সটা ব্রেক হিসেবে কাজ করে। ওই যে সোশ্যাল, আমার নর্মস, আমার কোনটা ভালো কোনটা মন্দ, ভ্যালুসটা এখানে থাকে, এটাও ব্রেক হিসেবে কাজ করে। এখন হয় কি, এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা আমাদের আপ টু 23 or 22 পর্যন্ত এটা ডেভেলপ করে না বাচ্চাদের, কিন্তু ইমোশনাল সেন্টারটা এটা কিন্তু আগেই ডেভেলপ করে যায়। যার ফলে কি বাচ্চারা বেশি ইমোশনাল থাকে, স্পেশালি টিনেজরা। আপনি দেখবেন মাদকাসক্তির হারটা কি অল্প বয়সের মধ্যেই বেশি থাকে। তো তাদের অ্যাক্সিলারেটরটা আছে, তো অ্যাক্সিলারেটর কি সে মজাই পাবে, শুধু মজাই পাবে। যত ড্রাগ নেবে বা যত বিহেভিয়ারাল এডিকশন যেগুলো আছে, পর্ন এডিকশন, ইন্টারনেট এডিকশন, ফেসবুক বা যেগুলো এডিকশন আছে, হ্যাঁ, তো ওগুলো সে আসক্তি বাড়বে, সে মজা পাবে, খালি মজা পাবে, কারণ তার ব্রেক সিস্টেমটা তখন ডেভেলপ করে নাই। আনটিল 22 or 23 এটাকে বলে প্রুনিং। আমরা বলি মানে 23-24 বছর বয়সে গিয়ে এটা পুরোপুরি ডেভেলপ, ফ্রন্টাল কর্টেক্সটা পুরোপুরি ডেভেলপ করছে। একেবারে ডেভেলপ করে তা না, পুরোপুরি ডেভেলপ করে। হ্যাঁ, পুরোপুরি ডেভেলপ করে, গ্রোথটা গ্রোয়িংটা থাকে, কিন্তু ওই সময় কি ফুল গ্রোথ থাকে। যার ফলে হয় কি, এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা ডেভেলপ না করলে, এই জন্য তো গার্জিয়ান আমরা বলি, বাবা আমার কথা শোনো, শিক্ষকদের কথা শোনো, বড়দের কথা শোনো। কেন বলি? কারণ ওর অ্যাক্সিলারেটর ডেভেলপ করছে, ব্রেকটা অত ডেভেলপ করে নাই। এখন অ্যাক্সিলারেটরে চাপ দিলে কি গাড়ি ধাক্কা খাবে গাছের সাথে, অথবা খালে বিলে পড়ে যাবে, কারণ ওর ব্রেক সিস্টেমটা অত ডেভেলপ করে নাই। ঠিক আছে, এই ডেভেলপ করার জন্য আমরা বলি গাইডেন্সে চলো, বাবা আমার কথা শোনো, গার্জিয়ানের কথা শোনো, শিক্ষকের কথা শোনো, যারা তোমার বড়, তার অধিক অভিজ্ঞ বেশি, তাদের কথা শোনো, জাস্ট টু আপ টু দ্য ডেভেলপমেন্ট অফ প্রিফ্রন্টাল কর্টেক্স। ইট ইজ কিন্তু বেসিক থিং, and I learned it from আমি নিনহ্যান্সে একটা ট্রেনিং করেছিলাম ড্রাগ এডিকশনের উপরে 6 মাসের। তো আলহামদুলিল্লাহ এটা আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমাকে আর্মি থেকে পাঠিয়েছিল, বাংলাদেশ আর্মি থেকে। সো দ্যাট ওখানে অনেক বড় বড় প্রফেসরদের সাথে ইন্টারাকশন হয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা তাদের অভিজ্ঞতা থেকে, তারা নিজেরাই এক একটা ইনস্টিটিউটের প্রফেসরগুলো, তাদের থেকে তাদের অভিজ্ঞতার আলোকে আমি আজকে আপনার কাছ থেকে এটা নিউ আইডিয়া, একদম টোটালি নিউ আইডিয়া, এটা অনেকেই জানে না। এটা খুব ভালো লাগলো শুনে যে আসলে ব্রেন ডেভেলপমেন্ট, যেটা আমি কাজ করতে গিয়ে যেটা পেয়েছি, যে যারা খুব অল্প বয়সে মাদক গ্রহণের সঙ্গে আছে বা কোনো না কোনো আসক্তির সাথে আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই মরাল সিস্টেমটা অনেক উইক, এবং দেখাও যায় যে তাদের গ্রোথটা 24 বা 3 কিংবা আরো বেশি সময়ও ওই বয়সের ম্যাচুরিটিটা তাদের ভেতরে আসে না। তার মানে হচ্ছে আগে থেকে যেহেতু আসক্তিতে আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স তো রেডি হচ্ছে না, রেডি হতেই তো সুযোগ পাচ্ছে না, সেই কারণে তাদের ওই ম্যাচুরিটিটাও আসছে না। একটা বিরতির সময় হইলো, আসলে গল্প করতে করতে বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন আশা করছি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর।
স্যার আমরা আসক্তির ব্যাখ্যা নিয়ে কথা বলছিলাম এবং খুব সুন্দরভাবে আপনি ব্রেইন ফাংশনিংটা কিভাবে আসক্তির কারণে খুব ডিসরাপ্টেড হয়ে যায় সেই জায়গাটা নিয়ে বলেছেন, খুব চমৎকার কিছু ব্যাখ্যাও ছিল। তো এই যে আসক্তির কথা আমরা বলছি, আপনি বলেছেন যে ঠিক কখন আমরা বুঝবো যে আমাদের আসক্তি হয়েছে। এই আসক্তির সাথে আচরণগত কিছু নিশ্চয়ই প্রভাব আছে। কি দেখে আমি বুঝতে পারি যে একজন মানুষের আসক্তি হয়েছে? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন এটা। আমরা যখন একটা ছেলে মেয়ে নেশা আক্রান্ত হয়, তার কিছু আচরণগত পরিবর্তন হয়। আচ্ছা। যেমন সে হঠাৎ করে দেখা যাবে তার পোশাক আশাক বা শরীরগত ল্যাক অফ সেলফ কেয়ার থাকতে পারে। পোশাক আশাকটা ডিসেবল থাকবে, এলোমেলো থাকবে। আগে যেমন হয়তো পরিপাটি একটা ছেলে ছিল বা একটা মেয়ে ছিল, সে হঠাৎ করে দেখা যাবে ল্যাক অফ সেলফ কেয়ার ডেভেলপ করছে। ঠিক মতো সময় মতো খাচ্ছে না, সময় মতো গোসল করছে না, টাইম টেবিল মেনটেন করতেছে না, সময় মতো স্কুলে যাচ্ছে না, সময় মতো ভার্সিটিতে যাচ্ছে না বা কলেজে যাচ্ছে না, অ্যাবসেন্ট ফ্রম কলেজ অথবা স্কুল থেকে অ্যাবসেন্ট থাকতেছে। তারপরে তার হয়তো অল্পতেই রেগে যাচ্ছে, বাবা মা আত্মীয় স্বজনের সাথে অল্পতেই খারাপ আচরণ করতেছে। যে আগে যে বাচ্চাটা অত্যন্ত ভদ্র ছিল, নম্র ছিল, সে বাচ্চাটা হঠাৎ করে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। তখন বুঝতে হবে সামথিং রং হতে পারে। এবং আরেকটা হতে হাইলি ডিমান্ডিং, হঠাৎ করে টাকা পয়সা আগে হয়তো চাইতো না, এখন ঘন ঘন টাকা চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। অথবা মাইনর থেপ, বাসার থেকে টাকা হঠাৎ করে হারানো যাচ্ছে। আগে হয়তো টাকা বাবা মা রাখতো, যেখান থেকে টাকা পয়সা পাচ্ছে না, খোয়া যাচ্ছে টাকা পয়সা। এটা একটা সাইন যে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, কিটমিট করতেছে। হ্যাঁ, তারপরে হাইলি ডিমান্ডিং, টাকা পয়সা চাচ্ছে। তারপরে একটা নির্দিষ্ট টাইমে হয়তো বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সে মাদকটা কিনে আনে বা ই করে সে ইউজ করবে। আবার ঘরের দরজা বন্ধ করে সে বসে আছে, দেখা যাবে নির্দিষ্ট সময় পর পর সে বের হয়। হ্যাঁ, খাওয়ার টাইমটা সে মেনটেন করতেছে না, অন্য শিডিউলগুলো সে ঠিক মতো মেনটেন করতেছে না। তখন বুঝতে হবে যে এগুলো একটা আচরণগত, তার এই পরিবর্তন থেকে আমাদের জানতে হবে। তারপরে অনেক সময় দেখা যায় তারা একটা ক্রাইমের সাথেও জড়িত হয়ে যায়। অনেক সময় হাইজেকিং, মেয়েরা অনেক সময় এই সামান্য কারণ প্রস্টিটিউশনও জড়ায় যায়। অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটা আবিষ্কৃত হলো একটা ভিডিও বা তখন একটা সোশ্যাল নিউসেন্স, ফ্যামিলি নিউসেন্স ক্রিয়েট করতেছে এটার জন্য। হ্যাঁ, এগুলো হলো আচরণগত পরিবর্তনের জন্য। আর আপনি যদি চিন্তা করেন, কিছু তার ফিজিক্যাল মার্কস থাকে। অনেক সময় অনেকে নিডল ইউজ করে, যারা ইনজেক্টেবল হেরোইন বা এগুলো ইউজ করে, তখন দেখবেন যে হয়তো গরমকালে একটা লম্বা হাতার শার্ট পরে আছে। কি ব্যাপার, এত গরমের লম্বা হাতার শার্ট? কারণ কি, সে হাইড করতে চায় এই নিডল মার্কগুলো। এখানে একটা অ্যাবসেস আছে, এখানে পুজ আছে, দেখা যাবে ফ্লেভাইটিস হয়ে এখানে পুজ হয়ে, সেলুলাইটিস হয়েছে, পুজ আছে, এখানে নিডল মার্ক। আপনি এটা আবিষ্কৃত হয়ে তখন বুঝবেন যে এখানে সে কিছু সামথিং রং, সে কিছু একটা নেয়, এরকম সে ঢেকে রাখার চেষ্টা করে। এটা একটা মার্কস কিন্তু। আমরা অনেক সময় এটা বুঝি না, ইগনোর করি। তারপরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারে মেডিকেলে। হঠাৎ করে যে এমন সে হয়তো ইনফেটামিন খেয়ে প্রচন্ড উত্তেজিত হয়ে সে হয়তো জোরে হোন্ডা মোটরসাইকেল চালিয়ে সে অ্যাক্সিডেন্ট করে ফেললো। হ্যাঁ, মালয়েশিয়া আমি দেখেছি, আমি ওখানে একটা কোর্স করেছি, ওখানে ম্যাট র্যাম্পিড বলে। তারা এই যে স্টিমুলেন্ট ড্রাগগুলো খেয়ে, এমফেটামিন বা ম্যাথেটামিন খেয়ে তারা প্রতিযোগিতা করে হোন্ডা, এবং প্রচুর ছেলে মেয়ে মারা যায় তাদের। ইয়ারলি দেখা যায় বেশ ক্যাজুয়ালিটি হয়, ম্যাট র্যাম্পিড বলে ওখানে। আমাদের দেশে হয়তো হচ্ছে স্পোর্টসের, এখন দেখবেন যে অনেক সময় রাত্রে, গভীর রাত্রে, স্পেশাল ডেগুলোতে জোরে জোরে স্পোর্টস কারের আওয়াজ আমরা পাই। হ্যাঁ, দেখবেন যে তারা হয়তো বা কোনো স্টিমুলেন্ট নিয়ে এরকম করে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগস, এগুলো করে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় অ্যাক্সিডেন্ট নিয়ে সাডেনলি মেডিকেল আসলো, তখনই ধরা পড়লো। অথবা নিউমোনিয়া নিয়ে ধরা পড়লো, হ্যাপাটাইটিস নিয়ে আসতে পারে। সাডেন তখন আবিষ্কৃত হলো, এর আগে আবিষ্কৃত হয়নি, সে হ্যাপাটাইটিস হয়েছে, কারণ নিডল ইউজ করতেছে। হ্যাঁ, ব্লাড ওখান থেকে ঢুকেছে, নিডল ইউজ করতেছে, তখন হ্যাপাটাইটিস হয়ে গেছে। নিউমোনিয়ার সাথে কিভাবে কানেক্টেড? নিউমোনিয়া তার ইমিউনিটিটা ডেভেলপ সাপ্রেসড হয়ে যায়, তখন সে দেখা যায় রিপিটেডলি তার নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া এগুলো হচ্ছে। অ্যাক্সিডেন্ট নিয়ে আসতেছে। মানে হোয়াট নট, এভরিথিং, এভরি ডিজিজ হ্যাজ এ কানেকশন উইথ ড্রাগ। তো এই ধরনের লক্ষণগুলি যদি দেখা যায়, তখন সেটা আসলে একটা অ্যালার্ম পরিবারের মানুষের জন্য। এটা অ্যালার্মিং যে তারা তাদের সচেতন হওয়ার সময় তখন কিছু অবস্টাকল আসলে কাজ করে, যেরকম যে এই মানুষগুলোর সাথে আসলে একটা বড় ইমোশনাল ডিসটেন্স তৈরি হয়ে যায় পরিবারের সবার ক্ষেত্রে, এবং এখানটাতে একটা ট্রাস্টের ব্যাপার থাকে, বিশ্বাস, মানুষ মানে পরিবারের মানুষজন তাকে ঠিক ভরসা করতে পারে না, তার সাথে মানসিক যে যোগাযোগ সেটা অনেক কমে যায়, যেহেতু সেই নিজেকে খুব অ্যালুফ করে রাখে, সেটা একটা থাকে। প্রত্যেকেরই কিছু নেতিবাচক অভিজ্ঞতা এর সঙ্গে জড়িত থাকে। তো এই জায়গাটিতে আমি খুব দেখেছি যে
এই মানুষগুলোর সাথে আবার রিবন্ডিং তৈরি করা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে। এখানটাতে কিছু যদি বলতে চান। আমাদের ফার্স্ট অফ অল এটা যেটা বলতে হবে যে এটা একটা ক্রনিক ব্রেইন ডিসঅর্ডার, আমাদের এটা মানতে হবে। ক্রনিক ব্রেইন ডিসঅর্ডার বলতে আমরা কি বলি, এটা কিন্তু ব্রেইন ডিসঅর্ডার। আমি আবার বললাম, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এটা। হ্যাঁ, এটা যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা যেমন ক্রনিক ডিজিজ, এটাও কিন্তু একটা ক্রনিক ডিজিজ। তো এটার মধ্যে ল্যাপস থাকবে, রিল্যাপস থাকবে, লোকটা স্লিপ করতে পারে, আবার সে একবার ড্রাগ থেকে সে অ্যাবস্টিনেন্স কমপ্লিট ক্লিন আছে, আবার সে চলে যেতে পারে স্লিপ করে। তাই বলে তাকে আমরা ক্রিমিনাল ভাববো না, তাকে আমরা অপরাধী ভাববো না, কারণ সে এটা তার ব্রেন ডিসঅর্ডার। ডায়াবেটিস আমরা একসময় কন্ট্রোল থাকে, আন্ডার ড্রাগ অথবা এক্সারসাইজ আবার আনকন্ট্রোল হয়ে যায় না। লাইকওয়াইজ এটা আমাদের এদের প্রতি সিম্প্যাথাইজড হতে হবে। ফ্যামিলি, কেয়ার গিভার্স, দে মাস্ট বি সিম্প্যাথাইজড। এবং এইটা যদি আমাদের সিম্প্যাথিতে কাজ করে, আমাদের এই অ্যাবস্টিনেন্স পিরিয়ডটা অনেক লম্বা থাকবে, ক্লিন পিরিয়ডটা অনেক লম্বা থাকবে। এবং যদি আমরা সাপোর্ট সিস্টেমটাকে ওইভাবে ডেভেলপ করতে পারি, তাকে প্রপারলি রিহ্যাবিলিট করতে পারি, স্পেশালি ফ্যামিলিতে, সমাজে রিহ্যাবিলিট করতে পারি, সে কিন্তু আর আসবে না, ব্যাক করার সম্ভাবনা তার কম। এখানটাতে আরেকটা জিনিসও কাজ করে, যেরকম এই যে যারা ট্রিটমেন্ট করছে, আপনি যেটা বললেন যে ক্লিন হয়ে আসলো, তারপরে পরিবারের মানুষজন হয়তো তার প্রতি স্বাভাবিক কিছু প্রত্যাশা রাখতে শুরু করে দেয়, এবং সেখানটাতেই দেখা যায় যে যখন তার ল্যাপস হয় কিংবা রিল্যাপস হচ্ছে, সেই সময়টা তাদের জন্য আবার একটা বড় ধরনের ধাক্কা, একটা বিরাট ধাক্কা হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে তাদের প্রত্যাশার জায়গাটা কিরকম থাকা উচিত? তাদের থেকে এই প্রত্যাশার জায়গাটা এভাবে উচিত যে তাদের যে আমাদের অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্যামিলি সাপোর্টটা যদি না থাকে প্রপারলি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স থাকতে হবে যে এটা আমারই সন্তান। কাজটাই করে হচ্ছে এটা যে আমি ওকে তো অনেক এফোর্ট দিলাম, তাকে তো সুস্থ করে আনলাম, হ্যাঁ, হতাশ হয়ে যাওয়া যাবে না। হতাশ হয়ে বললাম যে হাইপারটেনশন আমার সারা জীবন ওষুধ খেতে হচ্ছে, ডায়াবেটিসের সারা জীবন ওষুধ খেতে হচ্ছে, এটা কিন্তু হয়তো সারা জীবন ওষুধ খেতে হবে না, কিন্তু সারা জীবন একটা মেইনটেনেন্স প্রসেসের মধ্যে যেতে হবে, একটা মেইনটেনেন্স প্রসেসের মধ্যে যেতে হবে। হ্যাঁ, এই জন্যই আমাদের এই সাপোর্ট সিস্টেমটাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। আচ্ছা, তার মানে যেটা বলতে চাইছেন আপনি, যদি একটু সংক্ষেপে বলি, যে ডায়াবেটিক রোগীর জন্য যেমন লাইফ লং মেইনটেনেন্স থাকে, এবং সেটা যদি কখনো বেড়ে যায় সেটা নিয়ে আমরা যখন তাকে কখনোই অপরাধী ভাবি না, আমরা তাকে কখনো দোষারোপ করি না কিংবা হতাশ হয়ে পড়ি না, আবার নতুন উদ্যমে চেষ্টা করতে থাকি যে ঠিক আছে এখন আবার এই কাজগুলো করতে হবে, তবে আমার ডায়াবেটিস আবার সুগার আবার ঠিক হবে। এটাও ধৈর্য রাখতে হবে, যদি ল্যাপস হয়, রিল্যাপস হয়, সেখানটাতেও ধৈর্য না হারিয়ে আবার নতুন উদ্যমে শুরু করা, এবং দেখেন বি প্রোডাক্টিভ। আমাদের সমাজে অনেক বড় বড় লোক আছে, তারা একসময় হয়তো এই ড্রাগ নিত বা সাবস্টেন্স নিত, এখন তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, তারা এগুলো নিচ্ছে না, তারা মানুষকে আরো সাহায্য করছে। এটাতে বড় বড় উদাহরণ আমাদের জন্য। ডেফিনেটলি, এবং এটাও আমি শুনেছি যে যারা ড্রাগ অ্যাবিউজ করে কখনো বা করেছে, তারা যখন প্রোডাক্টিভ হয় তখন সেখানেও তারা ভীষণ ভালো করে, অনেক ভালো করে, অনেক ভালো করে, ওই কাজেও তারা যেমন ভালো ছিল, তারা তাদেরকে যখন ডাইভার্ট করে একটা পজিটিভ দিকে নেওয়া হচ্ছে, তখন সেখানেও তারা। আমি এই প্রসঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে ড্রাগ টেকিং এই বিহেভিয়ারটা কিন্তু দেখেন দুটা ভাগে আমরা যদি ক্যাটাগরি ভাগ করি, একটা হলো যদি আন্ডার 30 এভাবে যদি ভাগ করি, অথবা ওভার 30। তো আন্ডার 30 যারা থাকে, সাধারণত দেখা যায় যারা থ্রিল সেকিং, নভেলটি সেকিং, যারা নতুন কিছু চায়, থ্রিল, যারা নতুন নতুন আকর্ষণ, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, এদের মধ্যে কিন্তু এই ড্রাগ টেকিং বা এই বিহেভিয়ারাল যে এডিকশনটা এদের মধ্যে বেশি থাকে। থ্রিল সেকিং, যারা নভেলটি সেকিং, নতুন কিছু চায়, তারা একটা জিনিস নিয়ে থাকতে চায় না, একটা জিনিস নিয়ে বোর্ডেম হতে চায় না, একটা জিনিস নিয়ে বিরক্ত হতে চায় না, তারাই কিন্তু এই নতুন নতুন জিনিস চায়, তাদের কিন্তু এই ড্রাগের প্রতি বেশি আগ্রহ থাকে বা সাবস্টেন্সের প্রতি আগ্রহ থাকে। আর আফটার 30 বা বলা হয় যে আফটার 30 বা অনেকে আছে ওভার 40-তে গিয়ে ড্রাগ নিচ্ছে, নতুন করে অ্যালকোহলিজম আক্রান্ত, অ্যালকোহল নিচ্ছে বা অন্য কিছু ড্রাগ নিচ্ছে। হ্যাঁ, তো তারা কেন করে? তারা যেটা করে, তারা লাইফে হয়তো বা অন্য কিছু স্ট্রেসে আছে, স্ট্রেসের সাথে কোপ করতে পারতেছে না, হ্যাঁ, বা ডিপ্রেশনে পড়ছে, অ্যাংজাইটিতে ভুগতেছে, অন্য ডিজিজের কারণে কিন্তু তারা এই ড্রাগগুলো নিচ্ছে। ও সাধারণত দেখা যায় কোপিং মেকানিজম নাই, ঠিক মতো সাপোর্টটা নাই, ফ্যামিলি, ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না, বাচ্চাদের সাথে হয়তো সম্পর্ক ভালো না, রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো না, ওই সময় গিয়ে তারা ওভার 40 বা তারা কিন্তু অন্য কারণে নিচ্ছে ড্রাগ। এই নভেলটি সেকিং বা থ্রিল সেকিং এইসব কারণে না, অন্য কারণে নিচ্ছে ড্রাগগুলো।
তো ওইভাবে কিন্তু আমরা এই জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কবে শুরু করেছেন ড্রাগটা, কবে শুরু করেছেন, ওইভাবে কিন্তু ফেট ভালো, যারা একটু পরে শুরু করে তাদের কিন্তু ফেটটা হয়তো ভালো, তাকে বুঝে কিন্তু তাড়াতাড়ি। আর্লি যারা নেয়, যত আর্লি যে কোনো ডিজিজ আর্লি শুরু হলে কিন্তু ওটাকে কিন্তু প্রোটেকশন দেওয়া একটু কঠিন, কিন্তু এই ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এই জায়গাটা নিয়ে আমরা বিরতির পরে আবার কথা বলছি আর একটু বিস্তারিত। প্রিয় দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। প্রমিসেস জানতে চাই, আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে। স্যার, আপনি দুটো ভাগে ভাগ করেছেন, যারা মাদকে আসক্ত হয় তাদেরকে বয়স ভেদে আপনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বিফোর 30 আর একটা হচ্ছে আফটার 30। বিরতির আগে যেটা বলছিলেন যে যাদের ক্ষেত্রে খুব আর্লি এজে অল্প বয়সী মাদকের আসক্তি চলে আসে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। একটু যদি এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলেন যে কি কি ধরনের ডিফিকাল্টি আসতে পারে এবং কি প্রভাব তাদের মধ্যে পড়ে। আপনি দেখেন, যারা আর্লি এজে যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তাদের যে এটা তার কি ক্যারিয়ার বিল্ডিং একটা এজ, এটা তার ক্যারিয়ার অথবা তার ডেভেলপমেন্টের একটা হ্যাম্পার হয়ে যেতে পারে, তার গ্রোথ হ্যাম্পার হয়ে যেতে পারে। হ্যাঁ, তার ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে না, তার ব্রেনের উপরে যে প্রভাবটা পড়বে এই মাদকের জন্য, সেটা তার ব্রেনটা ড্যামেজ হয়ে যাবে, টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাবে, যার ফলে তার মেমোরি, তার কনসেন্ট্রেশন, হ্যাঁ, এগুলোর উপর এফেক্ট হবে। হ্যাঁ, কগনিশনের উপর এফেক্ট হবে, যার ফলে হয়তো একটা স্কুলের বা কলেজের স্টুডেন্ট, সে আগে হয়তো খুব ভালো ছাত্র ছিল, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার পারফরমেন্স ডিটোরিয়েশন করতেছে, সে স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না বা ভার্সিটিতে যাচ্ছে না, সে একদম খুব ভালো ছাত্র ছিল বা ছাত্রী ছিল, এখন কিন্তু সে আর তার ক্যারিয়ারটাকে আগে নিয়ে যেতে পারতেছে না, ড্রপ হয়ে যাচ্ছে। আমরা অনেক ছাত্রছাত্রী এরকম পাই, সে আর পড়াশোনাই করতে পারে নাই। আমি রাজশাহী ভার্সিটির একটা ছেলে পেয়েছিলাম, একমাত্র ছেলে সন্তান, তাকে এইভাবে তার এই পিআর প্রেশারের জন্য বা এই নভেলটি সেকিং বা সে নতুনত্ব কিছু জিনিসের জন্য সে আস্তে আস্তে এটা ধরলো। সে কিন্তু তার সিজিপি অনেক বেশি ছিল, এমন অবস্থায় হলো একটা পর্যায়ে সে কিন্তু আর পরীক্ষা দিতে ভয় পায়, আর যাচ্ছেই না। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা যেটা করতে হয়, হলিস্টিক এফোর্ট নিতে হয়, যেমন কোথাও যদি রেখে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে বা বিশেষ রেখে যদি আমাদের একটু দীর্ঘদিন রেখে যদি আমাদের চিকিৎসাটা ঠিক মতো করা যায়। কারণ আমরা যে চিকিৎসাগুলো দিই, যদিও আমি এটা আউট অফ দি বক্সে চলে যাচ্ছি, যে চিকিৎসাগুলো কিন্তু আমরা 3 ভাগে করি, আমরা বায়োমেডিক্যাল, সাইকোলজিক্যাল আর সোশিও কালচারাল যে ট্রিটমেন্টগুলো। হ্যাঁ, তো এগুলি একমাত্র সম্ভব আমরা যদি একটা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে অল আউট এফোর্ট দিয়ে আমরা করতে পারি। এখানে সাইকিয়াট্রিস্টও থাকবে, ক্লিনিক্যাল কাউন্সিলর থাকবে, সাইকোলজিস্ট থাকবে, তারা সবাই মিলে এখন গ্রুপ থেরাপি হবে, অকুপেশনাল থেরাপি হবে, একসাথে যদি আমরা এই হলিস্টিক এফোর্টটা দিতে পারি, এটা কিন্তু আমাদের এদের জন্য খুব ভালো। বেশিরভাগ এই টেন্ডার এজের যে যারা টিনেজার বা অল্প বয়সী যাদের, তার ক্যারিয়ারকে আমরা কিন্তু আবার মেইন স্ট্রিমে তাদের ফিরিয়ে আনতে পারি, খুব সহজে আনা যায়। এবং আমরা দেখেছি অনেক জায়গায় আমাদের ওই পরীক্ষা ওই রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে গিয়ে আবার তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতেছে, এবং আলটিমেটলি সে কিন্তু আমার মেইন স্ট্রিমে ফিরে আসতেছে। আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না, তাকে রিবুক করার কিছু নাই, তাকে বকার কিছু নাই, এটা ইটস এ ব্রেন ডিসঅর্ডার। সবাই এটার মধ্যে আসবে না, যারা নভেলটি সেকিং, আবার বললাম, তারা কিন্তু ক্রিয়েটিভ, সবাই কিন্তু ক্রিয়েটিভ না। ও কিন্তু ভালো করবে, ওকে যদি আবার ফিরে আনে, তার এই এনার্জিটাকে আপনি ডাইভার্ট করে ভালো দিকে দেন, এই পড়াশোনায় দেখবেন সে টপ করে ফেলছে, অনেক ভালো করে ফেলবে। আর তাকে যেটা বুঝে ট্র্যাকে নিয়ে আসতে হবে, সহি ট্র্যাকে তাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা এবং যেটার জন্য হলিস্টিক এফোর্ট, অল আউট এফোর্ট দিতে হবে। শুধু ড্রাগ দিয়েও হবে না, আবার শুধু সাইকোলজিক্যাল থেরাপি দিয়েও হবে না, সোশিও কালচারাল যেটা আছে ওটাও লাগবে। সোশ্যাল আপনি তাকে কিভাবে অ্যাডাপ্ট করতেছেন, সবটা লাগবে। এই জায়গাটাতে যেমন যে রিহ্যাবিলিটেশন সম্পর্কে খুব স্টিগমা আছে, কিছু নেতিবাচক ধারণা সমাজে প্রচলিত আছে, এইগুলো সম্পর্কে কি বলবেন? এটা বলি যে এই স্টিগমাটা আমাদের আসলে অ্যাজ এ হোল সাইকিয়াট্রি বা মনোরোগী যে যারা সাফার করে, যারা হ্যাঁ সাইকিয়াট্রিক প্রবলেমে যারা সাফার করে, অ্যাজ এ হোল আমাদের সোশ্যাল স্টিগমাটা রয়ে গেছে বহু আগে থেকে, যে আমি যদি এটা গোপন রাখি হয়তো ভালো হবে, কারণ আমার বংশের সবাই বলবে যে আমার বংশটা খারাপ, আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে চাবে না, বিয়ে হতে চাবে না, আমাদের হয়তো কোনো চাকরিতে নিবে না, সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করবে, এটাকে একটা কলঙ্কময় অধ্যায় মনে করে। কিন্তু নাওডেজ আমাদের যে আমাদের সরকার বা মিডিয়া থ্রুতে কিন্তু আমরা এখন অ্যাওয়ার। আগে জিনে ভূতে ধরা এগুলো নিয়ে খুব আলোচনা হতো, এখন দেখা যায় না, এগুলো একটা মানসিক রোগ,
হ্যাঁ, গ্রামে গঞ্জে মানুষ এখন দেখতেছে অনেক সচেতন, আগে এই সচেতনতাটা ছিল না। এখন মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা আপার ক্লাস, এখন আপার ক্লাস তো ডেফিনেটলি দে নো, বাট আসতেছে, এখন সবাই আসে, এই স্টিগমাটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। এখন কুসংস্কারটা অনেক ফেড আউট হয়েছে। হ্যাঁ, আর মাদকাসক্ত কেন্দ্রগুলোতে সম্বন্ধে যে নেতিবাচক ধারণা, এটা হয়তো বা কিছু কিছু কেন্দ্র আছে তারা হয়তো একটু মিসম্যানেজমেন্ট করে, কিন্তু ম্যাক্সিমামই তারা চেষ্টা করে একটা ভালো কিছু দিতে, একটা ভালো আউটপুট দিতে। হ্যাঁ, যারা অর্গানাইজ, যারা সব ধরনের স্পেশালিস্ট থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, ক্লিনিক্যাল কাউন্সিলর থাকবে, তারপরে সাইকোথেরাপিস্ট থাকবে, গ্রুপ থেরাপিস্ট থাকবে, তারা এবং রিহ্যাবিলিটেট কিভাবে করা যায়, রিহ্যাবিলিটেশন সেন্টারে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। আমি নিমহ্যান্সে দেখেছি তাদের আলাদা আলাদা সব সেন্টার ছিল, তাদের বিভিন্ন কিছু শেখানো হয়, বিভিন্ন কিছু শেখানো হয় বিভিন্ন, যারা পরে গিয়ে আবার যারা যদি একটু ক্রিপল হয়ে যায়, যে একদম পারছে না, তাদের একটু হয়তো শিক্ষার যোগ্যতা কম, তাদের বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দিয়ে তারা অ্যাডাপ্ট করা হয় এবং তারা ভালো করছে। ইভেন আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমি মালয়েশিয়ায় দেখেছি যারা ওখানে হেরোইনের প্রবণতাটা খুব বেশি। তো হেরোইন কিন্তু খুবই ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডিকটিভ ড্রাগ, কোকেইন অ্যান্ড হেরোইন। মানে এটা হলো, এটা উদাহরণ দিয়ে এরকম যে আপনি ফিলিংস, মাদকাসক্ত যারা থাকে তো বলে ফিলিংসটা হলো নর্মাল, যদি অন্য ড্রাগ বলেন যে নারকেল গাছে ওঠা, এটা হলো নর্মাল ফিলিংস, অন্য যে কোনো ড্রাগস ইয়াবা বা যেগুলো বলেন। আর হেরোইন খেলে মানে আপনি চাঁদে উঠে গেলেন, তো ফিলিং যে চাঁদে উঠছে তাকে তো চাঁদের থেকে নামানো অনেক কঠিন, নারকেল গাছ থেকে নামানো যায় খুব তাড়াতাড়ি। আমি একটু বোঝানোর জন্য লেমেন ভাষায় বলতেছি, চাঁদের থেকে কিন্তু নামানো কঠিন, তাই না? হিরোইন যারা দেখবেন, এগুলি এই ড্রাগগুলি যারা সহজে ছাড়ানো যায় না, হেরোইন, কোকেইন, ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ দিস কাইন্ড অফ ড্রাগস। সো সেসব ক্ষেত্রে আমরা যেটা বলি, যে মালয়েশিয়ায় দেখেছি সাবস্টিটিউট থেরাপি বলে, মানে হেরোইনের ইফেক্ট ওরকমই প্লেজারেবল ইফেক্ট দেবে, সাবস্টিটিউট একই রিসেপ্টর বাইন্ডিং করে, ইফেক্টটা সেম হবে কিন্তু হার্মফুল না, যেমন ম্যাথাডন, বুপ্রিনরফিন। তো আমি ওখানে দেখেছি অনেক ডক্টর এসে নিয়ে যাচ্ছে ম্যাথাডন, লিকুইড ম্যাথাডন, ট্যাবলেটও পাওয়া যায় ইদানি, লিকুইড ম্যাথাডন আছে, ওরা একটা ডোজে নির্দিষ্ট মাত্রায় সারা জীবন খাচ্ছে। অনেক সিকিউরিটি গার্ড দেখেছি আমি, ওদের নিডল এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছি, ওদের দেখেছি। যেমন আমি বলতেছি হার্মফুল ইফেক্ট কিভাবে করা যায়, যেমন অনেকে যারা নেয় ড্রাগ, নিডল নেয়, বাবা নিডল নিও না, যেহেতু নিডলে তুমি হেরোইন নিচ্ছ, তুমি এর পরিবর্তে তুমি ম্যাথাডন নাও, সাবস্টিটিউট থেরাপি, মানে লেস হার্মফুল, সেম ইফেক্ট করবে কিন্তু আপনার হার্মফুল না। ওই ম্যাথাডন নিয়ে অনেকের দেশে 10 বছর 20 বছর চাকরি করতেছে বিভিন্ন জায়গায়, তার সিকিউরিটি গার্ড, ডক্টর, সে ইজ এ প্রফেশন, ইজ এ সার্জন, আমি দেখেছি, বাট হি ইজ টেকিং ম্যাথাডন ইনস্টেড অফ হেরোইন, সে ম্যাথাডন নিচ্ছে বা বুপ্রিনরফিন নিচ্ছে। এই হার্ম রিডাকশনের এই ব্যবস্থাটা বাংলাদেশেও কিছু কিছু জায়গায় আছে। আমি আইসিডিআরবিতে ম্যাথাডন বোধহয় এনেছে ওরা, কিন্তু বুপ্রিনরফিন আমাদের দেশে অ্যাভেলেবল না। এটা অ্যাভেলেবল হলে খুব ভালো হতো, এই জাতীয় যে এগুলো ট্রিটমেন্ট খুব দেওয়া যেত, এইসব ট্রিটমেন্টগুলো দেওয়া যেত। বা যে নিডল এক্সচেঞ্জ প্রোগ্রাম, যে ওদের সরকারিভাবে এই ক্লিনিকগুলো আছে, তারা এই নিডল দিয়ে দেয়, মানে যাতে একই নিডল বারবার ইউজ না করে, তাহলে হ্যাপাটাইটিস হতে পারে, এইডস হতে পারে। হ্যাঁ, তারা করে কি নিডল দিয়ে দেয়, নতুন নিডল আসে নিয়ে যায় প্রতি সপ্তাহে, যারা নেয়, যারা নিতে চায় তারা নতুন নিডল দিয়ে দেয়। তারপর যারা হাই রিস্ক বিহেভিয়ার থাকে, তারা এই ড্রাগের টাকা সংগ্রহ করার জন্য তারা প্রস্টিটিউশন করতেছে, হ্যাঁ, অথবা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ ড্রাগ তারা ইনডিসক্রিমিনেটেড সেক্সুয়াল বিহেভিয়ার করতেছে। তো তাদের সেক্ষেত্রে দেখা যায় কন্ডম সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, ফিমেল বা মেল কন্ডম সাপ্লাই দিচ্ছে, যাতে হাই রিস্ক যাদের থাকে সেক্সুয়াল বিহেভিয়ার, তাদের এগুলো দিচ্ছে, যাতে অন্তত সেফ সেক্স করুক, যাতে রোগগুলি না ছড়ায়, এইডস না হয়, হ্যাপাটাইটিস না হয়, এসব কারণে। এই প্রতিরোধের যাওয়ার আগে আসলে আমরা যদি ট্রিটমেন্টের জায়গাটাতে যে ছিলাম, সেখানটাতে আপনি যেটা বলছিলেন যে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হওয়াটা আসলে জরুরি। এটা কি যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রেই সাজেস্টেড, নাকি কোনো বিশেষ ধরনের অ্যাডিকশনের জন্য? এটা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রেই সাজেস্টেড আমি মনে করি। কারণ আপনার দেখেন, যে কোনো ড্রাগ, রাইট ফ্রম নিকোটিন কিন্তু ওয়ান অফ নাম্বার 1 অ্যাডিকটিভ সাবস্টেন্স ইন দি ওয়ার্ল্ড, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি নিমহ্যান্সে দেখেছি ওদের আলাদা কল সেন্টার আছে, সারা ইন্ডিয়া থেকে ওরা ফোন করে যে হাউ ক্যান উই গেট রিড অফ দিস নিকোটিন, এই সিগারেট থেকে কিভাবে বাঁচবো। আচ্ছা, আমরা কিন্তু এটা পারমিসিভ, যেহেতু আমরা আমাদের কিন্তু এটা মনে করি না এটা কোনো ড্রাগ, বাট ইট ইজ দ্য গেটওয়ে অফ অল ড্রাগ, এটা দিয়ে শুরু। ইভেন অনেক ড্রাগ অ্যাডিকশন সেন্টারেও দেওয়া হচ্ছে, অ্যালাউ করে, হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে, এটা উচিত না কিন্তু দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি মনে করি যে এইটা আপনার যে কোনো ড্রাগের জন্যই আপনার যদি এটা যদি তার ডিপেন্ডেন্স গ্রো করে, তাহলে অবশ্যই তাকে
বা টলারেন্স ডেভেলপ করে, হ্যাঁ, তখন তাকে অবশ্যই তাকে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে যদি ভর্তি করি আমরা, হ্যাঁ, তখন সেই হিসেবে অনেক সময় ইনটক্সিকেশন স্টেজে আসলেও আমাদের 3টা স্টেজ আমরা যদি বলি, প্রথমে যে যদি ওভারডোজ বা ইনটক্সিকেশন স্টেজে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে একটা বিশেষজ্ঞের আন্ডারে তাকে ডিটক্স করতে হবে। ডিটক্স করে আমরা কিছু অ্যান্টি ক্রেভিং মেডিকেশন আছে, কিছু স্পেসিফিক ড্রাগের ক্ষেত্রে অ্যান্টি ক্রেভিং, যে ক্রেভিংটা হয় যে বারবার নিব ওটার জন্য কিন্তু অ্যান্টি ক্রেভিং ড্রাগ আছে। তারপর সাবস্টিটিউট থেরাপি যেটা আমি বললাম, যে পরিবর্তে একটা পরিবর্তে আরেকটা, এটা দেওয়া হয়। বা আরো কিছু স্পেসিফিক থেরাপি আছে মেইনটেনেন্সের জন্য রাখা যায়, কিছু মেইনটেনেন্স ড্রাগ আছে, এগুলো খেলে আর আসবে না। আর সবচেয়ে বড় কথা যে অন্যান্য কোমরবিড যে ইলনেস, অনেক সময় ADHD যারা থাকে তারা কিন্তু ড্রাগে দে আর মোর প্রোন টু ডেভেলপ এডিকটিভ বিহেভিয়ার। তারপর বাইপোলার মুড ডিসঅর্ডার যারা যখন ম্যানিক স্টেটে থাকে তারাও কিন্তু ড্রাগ প্রচন্ড তাদের ড্রাগের প্রতি থাকে নেওয়ার প্রতি, মানে ড্রাগের সাথে কিছু রিলেটেড রোগ আছে, ওগুলো যদি আমি ট্রিটমেন্ট করে ফেলতে পারি সেগুলো আসে। আমরা এটা নিয়ে বিরতির পরে আলাপ করছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, আমাদের সাথেই থাকুন দয়া করে। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে মাদকাসক্তির চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে। স্যার, আমরা ওখানটায় ছিলাম যে ড্রাগ অ্যাডিকশন আরো কিছু মানসিক রোগ নিয়ে আসে, সেগুলো নিয়ে কথা বলছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু রোগ আছে যে কিছু রোগের কারণে কিন্তু তারা এই এডিকটিভ বিহেভিয়ারটা বেশি থাকে। আচ্ছা, যেমন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেগুলো, বা কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাগুলো, বা ODD অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার যে বাচ্চাগুলো, তারা আগে থেকে একটু অ্যান্টি সোশ্যাল ক্যারেক্টার, তারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যারা, তারা কিন্তু দে আর মোর প্রোন টু ডেভেলপ এই অ্যাডিকটিভ বিহেভিয়ার। তো আমি যদি রোগটা ধরতে পারি, তো রোগের চিকিৎসাটা করে ফেললে কিন্তু আমার এই বাই প্রোডাক্টটা কিন্তু অনেক সময় আসবে না। যেমন আমি রিসেন্টলি একটা ADHD, একটা মানে অ্যাডাল্ট ADHD বাচ্চাদের হয় আবার অ্যাডাল্টও হয়। তো অ্যাডাল্ট ADHD একটা রোগী পেয়েছি আমি। সে যাই হোক, আমি তার পরিচয় দিতে চাচ্ছি না, সে নিজেও একজন ডক্টর, অনেক হাই এস্টাবলিশড, সে বিদেশে থাকে, সে আমার কাছে আসছে। তো তার রোগটা আমি আলটিমেটলি, তার ফ্যামিলি হিস্ট্রি অফ বাইপোলার মুড ডিসঅর্ডার আছে, কিন্তু সাইড বাই সাইড আমি অনেক ইভালুয়েট করে তার ছোটবেলার চাইল্ডহুড হিস্ট্রি নিয়ে পরে দেখুন সে আসলে সে ADHDর বাচ্চাও, হ্যাঁ। যার ফলে আমি জাস্ট যখন তার আগে ডিটক্সিফিকেশন করে নিলাম, অ্যান্টি গ্র্যাভিংও দিয়েছি, কিন্তু যখন আমি তার রোগটা ধরতে পারলাম, যখন আমি তার ADHDর চিকিৎসাটা করলাম, মানে আনবিলিভেবলি তার পুরো সাইন সিমটমগুলো তার সব কিছু কন্ট্রোলে চলে আসলো, এবং সে এখন খুবই কাম অ্যান্ড কোয়াইট আছে। তার মানে আপনি যদি রোগটা ধরতে পারেন, অনেক সময় কোন কারণটা ধরতে পারলে, রোগের কারণটা ধরতে পারলে কিন্তু আপনার চিকিৎসাটা কিন্তু খুব সহজ। এই জন্যই আবার রিহ্যাবিলিটেশন আসতে হবে, কারেক্ট ইভালুয়েশন দরকার। আবার অ্যাডিক্টেড হয়ে যাবার পরও তো কিছু রোগ আসতে পারে, আবার কিছু রোগ আসতে পারে। অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরও কিছু ফিজিক্যাল অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে, তার পার্মানেন্ট হয়তো অনেক কিছু রোগ হয়ে যেতে পারে, ইমিউনিটি হয়তো, কারণ ইমিউনিটি লো হওয়ার জন্য অনেক কিছু হতে পারে, টিবি হতে পারে, ডায়াবেটিস হয়ে যেতে পারে, হ্যাঁ। এটা যেহেতু তার ল্যাক অফ সেলফ কেয়ার থাকে, হ্যাঁ, অনেক সময় বেশি ওষুধের সাইড ইফেক্টের জন্য হয়, অনেক সময় এগুলির কারণে হতে পারে, তখন ওগুলি চিকিৎসা করতে হয় আমাদের, হ্যাঁ, বা ইসে যাওয়ার আগে। কিন্তু অত বেশি আমাদের অত বেশি পাই না। যদি একটু এজেড হয় তখন হয়তো বা সমস্যা হয়, কিন্তু আর্লি এজে যদি হয় আমাদের, আমরা কিন্তু এটা কন্ট্রোল করে অত সমস্যা হয় না। মানে লং টার্ম ইউজ হলে সেখান থেকে অন্য ডিজিজে টার্ন হওয়ার চান্সেস অনেক বেশি। সেটা মেন্টাল ডিসঅর্ডারও হতে পারে, সেটা ফিজিক্যাল ডিসঅর্ডারও হতে পারে, কারণ এই সাবস্টেন্সটা তো আসলে শরীরের উপরেই যাচ্ছে, শরীরের ক্ষয় এক রকমের। আরেকটা প্রশ্ন আমার করতে ইচ্ছা হচ্ছে, আপনি শুরুতেই বলেছিলেন যেমন আসক্তি বিভিন্ন রকমের হতে পারে, সেটা ড্রাগের হতে পারে, সেটা পর্নের হতে পারে, সেটা ডিভাইসের হতে পারে, গ্যাম্বলিং হতে পারে। এবার মাদকের যে আসক্তি, এছাড়া যে অন্য আসক্তিগুলো আছে, সেগুলোর জন্য কি ভর্তি করে ট্রিটমেন্ট করাটা প্রয়োজন? এটা অবশ্যই করা উচিত, কারণ আমি ইন্ডিয়ায় দেখেছি যে প্রথমে ওরা কিছুদিন রাখে, হয়তো বা 1-1.5 মাস রাখে এইগুলো, এই বিহেভিয়ার রিস্ক যেগুলো আছে। তারপরে দেখেছি আমি আউটডোর সিস্টেমে প্রতি সপ্তাহে আসতেছে, কাউন্সিলিং এর জন্য আসতেছে বা মেডিকেশনের জন্য আসতেছে। কিন্তু ফার্স্টে আপনাদের যে প্রথম যেটা করে, এটা অ্যাডমিশন করে হয়তো 1.5-2 মাস বা 3 মাসও রাখে, 6 মাসও রাখে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো ওর এই বিহেভিয়ারটাকে, এই আচরণটাকে, কারণ এটা সেম আপনার ওই এফেক্ট করে আমাদের রিওয়ার্ড যে পাথওয়াটা আছে, ড্রাগ যেমন ইলিসিট ড্রাগ বা সাবস্টেন্স যেভাবে এফেক্ট করে, এই গ্যাম্বলিং বা বলেন বা ইন্টারনেট এডিকশন বা পর্ন এডিকশন সেম সেন্টারটাকেই এফেক্ট করে।
তো আপনাকে সেম মেডিকেশনই হয়তো লাগবে, সেম সাইকোলজিক্যাল ইন্টারভেনশন লাগবে, সেম সোশিও কালচার ইন্টারভেনশন লাগবে, ইন্টারভেনশন ইজ সেম, কিন্তু আমরা বুঝি না এটা সেম জায়গাটাকেই এফেক্ট করতেছে, শুধু এটা আচরণগত আর এটা হলো কেমিক্যাল। একটু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমরা, যদি একটুখানি ট্রিটমেন্ট প্রসিডিউরটা সম্পর্কে বলেন, যে প্রসিডিউর বলেছেন আপনি অলরেডি, এই যে ভর্তি হওয়ার পরে বিভিন্ন ফেজেস এগুলো সম্পর্কে যদি একটু বলেন, এবং এটা একটা লং টার্ম প্রসেস, এটা আমরা জানি, কি কারণে লং টার্ম, এই পুরো প্রসেস অ্যাকচুয়ালি কি হয়? আচ্ছা, ভর্তি প্রক্রিয়াটা অবশ্যই লং টার্ম, যে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মোটিভেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পেশেন্টটা আমার কোন পর্যায়ে আছে, মোটিভেশনে আপনারা জানেন, অনেকে হয়তো জানে না, অনেকগুলো স্টেজ আছে, প্রি কন্টেম্পলেশন, তারপরে হলো অ্যাকশন বা ডিসিশন মেকিং যেটা আমরা বলি, হ্যাঁ, তারপরে মেইনটেনেন্স, আবার রিল্যাপস, এরকম। হ্যাঁ, তা পেশেন্টটা কোন স্টেজে আছে ওটা আমাদের জানতে হবে। সে কি রেডি, তার মোটিভেশনটা কি না, সে বলতেছে যে তার কোনো প্রবলেম হয়, সে বলবে না, অনেক সময় দেখা যাচ্ছে তার প্রবলেম, সেটা প্রবলেমও মনে করতেছে না, ড্রাগ টেকিং বিহেভিয়ারটাকে সে প্রবলেম মনে করতেছে, তখন তার ক্ষেত্রে একরকম হবে ইন্টারভেনশনটা, তার ক্ষেত্রে হবে একরকম। আবার যে রেডি, তার মোটিভেশন না, আমি এখন চিকিৎসা করবো, আমার অনেক ক্ষতি হয়েছে, শারীরিক মানসিক অনেক ক্ষতি হয়েছে, সামাজিক পারিবারিক অনেক ক্ষতি হয়েছে, সে চাচ্ছে, সে মোটিভেটেড, তার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু আরেক রকম, সে মোটিভেটেড হয়ে আসবে। আর যে মোটিভেটেড না, তাকে হয়তো অনেক সময় দেখা যায় ধরে নিয়ে আসতেছে, কারণ সে সামাজিক নিউসেন্স তৈরি করতেছে, পারিবারিক একটা নিউসেন্স তৈরি করতেছে, তার অকুপেশনাল ফাংশনিং হ্যাম্পার হচ্ছে, তাই না, তার অন্য স্টাডি সবকিছু হচ্ছে হ্যাম্পার হচ্ছে। তখন দেখা যায় যে আমাদের গার্জিয়ানরা এসে হয়তো বলছে, অনেক সময় বাসা থেকে নিয়ে আসতে হয় টিম দিয়ে ওইসব পেশেন্টগুলো। তো আনার পর যেটা হয়, আমরা অ্যাসেস করি পেশেন্টগুলোকে, পুরো একটা আমরা ফিজিক্যাল যে অ্যাসেট, আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ব্লাডের টেস্ট করা হয়, যেমন বা ইউরিনের টেস্ট করা হয়, যে সে কোন পর্যায়ে আছে, আমরা দেখি তার কি কি ক্ষতি হয়েছে, তার অর্গানগুলো কোনো কি কি ক্ষতি হয়েছে কিনা, ওগুলো আমরা দেখি, লিভার ফাংশন টেস্ট বা বিভিন্ন আছে, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড সিবিসি, ওগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। তারপরে ইউরিন ফাংশন করে আমরা দেখতে পারি সে কোন ড্রাগটা সে নিয়েছে, ওটা তো ধরা পড়েই। তাছাড়া আরো অনেক পরীক্ষা আছে, আমরা ওগুলো করি প্রয়োজন অনুসারে। তারপরে যেটা এখন একটা থর হিস্ট্রি নেই, পেশেন্টের থেকে নিতে পারলে নিলাম, পেশেন্ট যদি স্বীকার করে বা পুরোপুরি অনেক সময় স্বীকার করে না, তখন তার বন্ধু বান্ধব বা বাবা মা থেকে, তারাই সবচেয়ে বড় বেশি দিতে পারে, তাদের থেকে আমরা হিস্ট্রিটা নেই। এটা ভর্তি রেখেই সম্ভব, রিপিটেড হয়তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন রিপিটেড গ্যাপ দিয়ে আমরা নিচ্ছি, সাইড বাই সাইড। তার যদি সে ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, ও আসে, সেই অবস্থায় ওটা চিকিৎসা চলতে থাকে, ডিটক্সিফিকেশন চলতে থাকে প্রসেসে, অ্যাকর্ডিং টু ড্রাগ, কি কি ড্রাগে সে আসক্ত, আমরা ওই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। ঠিক আছে, সিমটোমোলজি অনুযায়ী সে এখন কোন কোন সিমটম শো করতেছে, উইথড্রন সিমটম, অনেক সময় দেখা যায় বন্ধ করে দিলাম অ্যালকোহল বা, তখন উইথড্রন সিমটমস হয়, সিজারও হতে পারে, খিচুনি হতে পারে। তো ওটার প্রপার মেডিকেশন দিতে হবে, আমরা জানতে হবে যে লাস্ট সে কতক্ষণ আগে নিয়েছে ড্রাগটা, খুব ইম্পর্টেন্ট, সে কতক্ষণ আগে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা, যদি অ্যালকোহল পেশেন্ট আমাকে ভর্তি করে দিল, সে যদি 3 দিন আগেও খায়, তার হঠাৎ করে সিজার হতে পারে, আরেকটা সিমটম, তার খিচুনি শুরু হয়ে গেল। আমি যদি একটা প্রিকশন না নেই, আমি যদি মেডিকেশনটা না দিই, তার কিন্তু খিচুনিটা আমি বন্ধ করতে পারবো না, তার জন্য ফ্যাটাল হয়ে যাবে, তার মৃত্যু বন্ধ করতে পারে। ঠিক আছে, তো আমাদের জানতে হবে যে লাস্ট কবে নিচ্ছে বা কি ড্রাগ নিচ্ছে, হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এটা অ্যাসেসমেন্টটা করি, অ্যাসেসমেন্টটা করার পর আমরা তাকে রেখে দিই বিভিন্ন অ্যান্টি গ্র্যাভিং ড্রাগ হয়তো দিই সাবসিকুয়েন্টলি, বা প্রথমে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে ডিটক্সিফিকেশন হয়ে গেলে, সাইড বাই সাইড একটা পর্যায়ে যখন আসে, তখন তার হয় সাইকোলজিক্যাল যে ইন্টারভেনশনগুলো, রাইট ফ্রম কাউন্সিলিং টু সাইকোডাইনামিক যেগুলো আছে, সিবিটি বা ইনসাইটোরিয়ান সাইকোথেরাপি, মোটিভেশনাল ইন্টারভেনশন যেগুলো আছে, ওগুলো আমরা তখন আসতে শুরু করি। যখন এগুলো হয়ে যায়, ইন্ডিভিজুয়াল থেরাপি হতে পারে অথবা গ্রুপ থেরাপি, গ্রুপ হয়। এবার সবচেয়ে সহজ হলো, আরো যারা আছে, ও তো আমি একা না, ও লজ্জা বোধ করবে না। সবচেয়ে বড় সুবিধা হলো এটা যে আমার মতো আরো অনেকেই আছে এখানে, আমি তো একা না, অনেক স্ট্যাটাসের আছে, একদম দেখা যাবে যে মিডল ক্লাস আছে, আবার অনেক হাই সোসাইটি আছে, আর ও তো ড্রাগ নিচ্ছে, তার মানে ওরও সমস্যা, আমার, সে নিজেকে ইনফেরিয়র ভাববে না যে আমি একই দলীয়, আমার একই রকম, সে যখন ইনক্লুড হচ্ছে তখনই সে আসলে তার মধ্যে একটা শেয়ারিং থাকবে, মোটিভেশনটা তৈরি হচ্ছে, এবং এভাবে আস্তে আস্তে নিজেকে। তো অনেক অনেক ধন্যবাদ ডক্টর সোহেল হাসান, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন, চমৎকার ইনফরমেটিভ আলোচনা ছিল। আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।